আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন আজ সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের গৃহীত কল্যাণমূলক কর্মসূচির ফলে 25 কোটি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাবেন। ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন তিনি। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আজ কলকাতায় শুরু হচ্ছে। এতে 40টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের একদিনের সিরিজে বরুণ চক্রবর্তীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। আসছে বিস্তারিত খবরে। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন আজ সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। 1,56,00,000 ভোটার 699 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এই নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী অতিশী, মন্ত্রী গোপাল রাই, বিজেপির বিজেন্দ্র গুপ্তা, প্রবেশ ভার্মা, রমেশ বিধুরি, কৈলাস গেহলট, কংগ্রেসের সন্দীপ দীক্ষিত, হারুন ইউসুফ এবং অলোকা লাম্বা প্রমুখ। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। 13,700 বুথ রয়েছে। 70টি করে ভোট কেন্দ্র মহিলাদের দ্বারা এবং দিব্যাঙ্গজনেদের দ্বারা পরিচালিত। 1,80,000 ভোটকর্মী মোতায়েন করা হয়েছে। 1,56,00,000 ভোটারের মধ্যে 83 লাখ পুরুষ এবং 72 লাখ মহিলা ভোটার রয়েছেন। 783 জন ভোটারের বয়স 100-র ওপর। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকার দরিদ্র মানুষের কল্যাণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর ফলে 25 কোটি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্তি পেয়েছে। সরকারের অঙ্গীকার, নিষ্ঠা এবং পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আর্থিক বিচক্ষণতার কারণেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান। गत 10 वर्ष में 25 करोड़ देशवासी गरीबी को परास्त करके गरीबी से बाहर योजनाबद्ध तरीके से समर्पित भाव से अपनेपन की पूरी संवेदनशीलता के साथ जब गरीबों के लिए जीवन खपाते हैं तब ये होता है। हमने गरीब को झूठे नारे नहीं, सच्चा विकास दिया। প্রধানমন্ত্রী গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর লোকসভায় ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনার জবাব দিচ্ছিলেন। রাষ্ট্রপতির অভিভাষণকে অনুপ্রেরণামূলক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগ এর ফলে আরও গতি পাবে। বর্তমান সরকারের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র নাগরিকদের জন্য 4 কোটি ঘর দেওয়া হয়েছে, 12 কোটি শৌচালয় নির্মাণ করা হয়েছে, যা বহু মানুষের, বিশেষ করে মহিলাদের জীবনযাত্রাকে সহজ করেছে। জল জীবন মিশনের আওতায় 12 কোটিরও বেশি নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে। এর ফলে জলবাহিত রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমান মেয়াদে মূলধনী ব্যয়ের জন্য বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তা 11,21,000 কোটি টাকায় পৌঁছেছে। সরকার শাসন ব্যবস্থায় স্বচ্ছতা এনেছে, ফলে কোটি কোটি টাকার সাশ্রয় হয়েছে। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে গতকাল আলোচনা হয়। প্রবীণ বিজেপি নেতা বংশীলাল গুর্জার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে দেশবাসীকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে যেতে হবে। সরকার এ ব্যাপারে দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে একাধিক প্রকল্প কার্যকর করেছে। অন্যদিকে কংগ্রেসের রেণুকা চৌধুরী মূল্যবৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার মান নেমে যাওয়ার প্রসঙ্গটি তোলেন। বিজু জনতা দলের সাংসদ মানস রঞ্জন মঙ্গারাজ বলেন, স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী ওড়িশার অনেক কৃষকই কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ প্রয়াগরাজে মহাকুম্ভের সাম্প্রতিক পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সরকারের দেওয়ার তথ্য সঠিক নয় বলে অভিযোগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গতকাল নতুন দিল্লিতে এক পর্যালোচনা বৈঠক করেন। স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। গত মাসে যে পর্যালোচনা বৈঠক হয়েছিল তাতে স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ দূর করতে সমন্বিত উপায়ে কাজ করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণে সব নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন। মিশন মোডে এলাকায় টহল এবং জিরো টেরর প্ল্যান কার্যকর করার উপরও জোর দেন তিনি। জঙ্গি হামলার ঘটনা, অনুপ্রবেশ এবং যুব সম্প্রদায়ের মধ্যে
সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলির ভূমিকার প্রশংসা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবার মহাকুম্ভের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাবেন। ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন তিনি। থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী ত্রিবেণী সঙ্গমে পুজোও দেবেন। মহাকুম্ভ মেলায় সাধু সন্তদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। উল্লেখ্য, গত 19 জানুয়ারি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উদযাপন করে কুম্ভ মেলা। ধনী দরিদ্র নির্বিশেষে মানুষ একসঙ্গে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন, যা দেশের ঐক্যের প্রতিচ্ছবিকেই তুলে ধরে। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলায় এখনো পর্যন্ত 38 কোটি পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন। প্রসঙ্গত, গত 13 ডিসেম্বর প্রয়াগরাজে প্রধানমন্ত্রী 5,500 কোটি টাকার 167টি প্রকল্পের উদ্বোধন করেছিলেন। ভারত গত 10 বছরে মোবাইল এবং বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 2014 সালে দেশে মাত্র 2টি মোবাইল উৎপাদন ইউনিট ছিল, আজ তা বৃদ্ধি পেয়ে 300টিরও বেশি ইউনিট রয়েছে। 2014 সালে উৎপাদিত মোবাইলের মোট আর্থিক মূল্য ছিল 18,900 কোটি টাকা। 2024 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 4,22,000 কোটি টাকা। মোবাইল রপ্তানিও 1,29,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভারতে মোবাইল ফোন উৎপাদনের কারণে গত এক দশকে 12 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি স্বনির্ভর হতে সহায়ক করেছে, বিভিন্ন সামগ্রীর উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধিতে 8ম দফায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন আজ শুরু হতে চলেছে। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রস্তাবিত দুদিনের এই সম্মেলনে 25 জন রাষ্ট্রদূত আসছেন। এছাড়াও ভুটানের রাজা জিগমে কেশর নামগিয়াল ওয়াংচুক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক্কালে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নবান্নে ওই বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মুখ্যমন্ত্রী নিউটাউনের ইকো পার্কে শিল্পপতি এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে চা চক্রে যোগ দেন। সাংবাদিকদের তিনি জানান, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 40টি দেশের প্রায় 5,000 প্রতিনিধি অংশ নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি ত্রিপুরায় নিয়োগপত্র বিতরণ করবেন। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের MTS প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করবেন। ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ভারতে আসছে। ভারতীয়দের ফেরত পাঠানোর ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও নতুন দিল্লিতে আমেরিকার রাষ্ট্রদূত জানিয়েছেন, দেশ থেকে অবৈধ অভিবাসীদের সরাতে ওয়াশিংটন তাদের অভিবাসন নীতি আরও কঠোর করেছে। টেক্সাসের কাছে একটি বিমান ঘাঁটি থেকে মার্কিন বায়ুসেনার C-70 গ্লোব মাস্টার বিমানটি রওনা হয়। তবে কতজন ওই উড়ানে আছেন তা স্পষ্ট জানা যায়নি। ভারতের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বক্তব্য মেলেনি। বেনগাজিতে কয়েক সপ্তাহ ধরে আটকে থাকা 18 জন ভারতীয় নাগরিকের ফেরার বন্দোবস্ত করেছে লিবিয়ার ভারতীয় দূতাবাস। আজ তাঁরা দেশে ফিরবেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কাজের জন্য এরা লিবিয়া গিয়ে আটকে পড়েছিলেন। ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতির জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালাচ্ছে। সমগ্র প্রক্রিয়া চলাকালীন শ্রমিকদের স্বাচ্ছন্দ্যের দিকটিতেও নজর রাখার পাশাপাশি দেওয়া হয়েছে জরুরি জিনিসপত্র। বিদেশে বসবাসকারী সব ভারতীয় নিরাপত্তা এবং হিত সাধনে সরকার দায়বদ্ধ বলে উল্লেখ করেন শ্রী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের একদিনের সিরিজে বরুণ চক্রবর্তীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে BCCI। আগামীকাল থেকে এই সিরিজ শুরু হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের T20 সিরিজে বরুণ 14টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। নাগপুরে আগামীকাল সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন আজ সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের গৃহীত কল্যাণমূলক কর্মসূচির ফলে 25 কোটি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাবেন। ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন তিনি। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আজ কলকাতায় শুরু হচ্ছে। এতে 40টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।